আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই মাত্র 41 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এখন আমরা জাস্ট এখানে যেটা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে খুলনা 0 পয়েন্ট। এবং আজকে যাপিত জীবনের টিম মাত্রই আমরা জ্বলন্ত চুই ঝাল খেয়ে এসেছি, মানে এত বেশি ঝাল ছিল, ঝালের সাথে চুই ঝাল খেয়ে বের হয়েছে। আমাদের গন্তব্য এখন এই সোজা বরাবর সেই খান জাহান আলীর রহমতুল্লাহ আলাই যিনি আছেন তার মাজার বরাবর। এবং মূলত আজকে আমরা বাগেরহাট যাচ্ছি এই মুহূর্তে। খুলনা থেকে রওনা দিয়েছি, আমার সাথে যাপিত জীবন টিম আছে, সামনে আরো বাইক আছে। আমরা এখন যাব এবং আমাদের যেই গন্তব্য, আজকে লক্ষ্য যে 60 গম্বুজ মসজিদ, যেটা আপনারা সবাই দেখেছেন, সবাই জানেন, আবার একটু নতুন করে নিজেদের চোখে করে দেখান। চলেন যাত্রা শুরু করুন। আমরা কিন্তু এখন হচ্ছে খুলনার মানুষের গর্বে আছি, মানে খুলনার মানুষের গর্বের উপর দাঁড়িয়ে বসে আছি। মানে হচ্ছে এটা হচ্ছে খুলনা রূপসা ব্রিজ, যে ব্রিজ নিয়ে খুলনার মানুষজন গর্ব করেন। অবশ্যই গর্ব করার মতো একটা বিষয়, শহরের সাথে এত সুন্দর একটা জায়গা, যেটা বিকালবেলা আসলে আমরা এর আগের একটা স্মৃতি মনে করি, আমরা যখন এর আগের বার এসেছিলাম তখন আমরা ঠিক ব্রিজের উপর থেকে বিশাল রংধনু দেখতে পেয়েছিলাম, সেটাও বিকালবেলা ছিল। আমরা এটা পাড়ি দিচ্ছি খুলনা রূপসা ব্রিজ। বামে দেখছেন আপনারা অনেকগুলো ভ্যাসেল দেখা যাচ্ছে, যেগুলো বিভিন্ন পণ্যবাহী ভ্যাসেল, এগুলো দেখা দেখা যাচ্ছে এখানে রয়েছে। আবার ডান দিকেও সেই ট্রেনের যেই ব্রিজটা সেটাও দেখা যাচ্ছে ওদিকে। ডান পাশে যদি আমরা দেখাই, ওইটা ডান পাশে দেখা যাচ্ছে। আমরা এখন রূপসা ব্রিজ অতিক্রম করছি। রূপসা ব্রিজ অতিক্রম করে আমরা বাগেরহাটের দিকে এগিয়ে যাচ্ছি। আর আমাদের সাথে আজকে যাপিত জীবন টিম তো অবশ্যই আছে, তো যাপিত জীবন টিমের সাথে খুলনারও একজন মেহমান বা সঙ্গী, সফর সঙ্গী আমাদের সাথে অ্যাড হয়েছেন, তিনি আজকে আমাদের সাথে যাবেন। আর দেখেন এখান থেকে ভিউটা কিন্তু অসাধারণ লাগছে। আমরা যদি মানে ক্যামেরায় কতটুকু আসে জানি না, মানুষের চোখের লেন্সে যেটা আসে সেটা ক্যামেরায় কখনোই আসে না। এই জায়গা থেকে যে ভিউটা পাচ্ছি আমরা, এটা একটা অসাধারণ ভিউ। একটা স্লপ হয়ে নেমে গেছে, সামনে অনেক দূরে কিছু দেখা যাচ্ছে, গাছগাছালি, অসাধারণ লাগছে। টেম্পারেচার দেখছিলাম, এখন জাস্ট হচ্ছে ফিলস লাইক 43। আমরা আসলাম এইমাত্র এবং এসে এখন আমরা বসে আছি। মূলত দেখতেই পাচ্ছেন পেছনে সেই যেটা 60 গম্বুজ মসজিদ বলে, যদিও গম্বুজের সংখ্যা 60টি নয়। কেন এই 60 গম্বুজ হয়ে গেছে এটাকে কেউ জানে না, জানাও যাচ্ছে না। এখন আমরা বসে আছি মূলত খলিফাতাবাদে। খলিফাতাবাদ নামটা অচেনা মনে হতে পারে আপনাদের অনেকের কাছেই, বাট মূলত এই যে জায়গাটা দেখছেন, এই জায়গাটা খলিফাতাবাদ হিসাবেই একসময় প্রতিষ্ঠিত হয়েছে, আবাদ হয়েছে। এখানে মানুষজন ছিল 15 শতকের সময়। যিনি এটার প্রতিষ্ঠাতা করেছিলেন খান জাহান আলী রহমতুল্লাহ আলাই, যাকে আমরা খান জাহান আলী নামে চিনি। তো মূলত উনি ছিলেন দিল্লির মানুষ, পরবর্তীতে এখানে চলে আসেন এবং ওনার যেই শাসনের যেই জায়গাগুলো বা এখানে যিনি অবস্থান করেন উনি ওনার সমস্ত কিছুকে পরিচালনা করেন। প্রথমে যে কথা বলছিলাম, প্রচুর গরম, এত বেশি গরম, অনেক দিন পরে এত বেশি প্রচণ্ড গরমের মধ্যে আমরা পড়ছি। আবার জার্নি করে এসেছি, খুবই টায়ার্ড। আর আপনাদের জন্য একটু সতর্কতাই এর মাঝখানে, যেহেতু গরম শুরু হয়েছে, ভিডিওটা আপনারা পেয়ে যাবেন, খুব শীঘ্রই পেয়ে যাবেন। তো গরমের মধ্যে সতর্ক থাকবেন। গরমে হিট স্ট্রোকের হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে। যারা বাইরে যান তারা সানগ্লাস ব্যবহার করবেন, যারা একটু ত্বক সেন্সিটিভ তারা সানস্ক্রিন ব্যবহার করবেন, ছাতা অবশ্যই ব্যবহার করবেন, সাথে পানি রাখবেন, পর্যাপ্ত পানি খাবেন, লিকুইড জাতীয় খাবার খাবেন, কারণ যে কোনো মুহূর্তে হিট স্ট্রোক হতে পারে। এবং বর্তমান সময়ে এটা খুবই মারাত্মক আকার ধারণ করেছে এত বেশি টেম্পারেচারের কারণে। আমরা আবার ফিরে আসি সেই আলোচনায়। আমরা এই যে জায়গা এটা দেখতে পাচ্ছেন, এটা মূলত মসজিদ। আমরা এই মসজিদের ভিতরে একটু পরে ঢুকবো। আসলে এত বেশি গরম লেগেছে আমাদের, এত প্রচণ্ড গরম, তাই মাঠের মাঝে আমরা বসে পড়েছি, বসে একটু জিরিয়ে নিচ্ছি। আমার পেছনে দুটো বড় বড় গাছ দেখা যাচ্ছে, যে গাছগুলোকে আমরা ছোটোবেলায় খুব দেখতাম। এখন কালের আবর্তনে গাছগুলো হারিয়ে গেছে, এখন নেই। গাছগুলো থেকে খুব ভালো লাগছে। আর আমরা একেবারে মখমল ঘাসের ওপর বসে আছি, খুবই মসৃণ ঘাসগুলো, এর উপর আমরা বসে আছি। এখন আমরা ভেতরে যাব, ভেতরে গিয়ে আপনাদেরকে ভেতরের অবস্থানগুলো দেখাবো, ভেতরের মসজিদের ভেতরের কাঠামোগুলোকে দেখাবো। তারপরে আমরা এখান থেকে খান জাহান আলী যিনি রহমতুল্লাহ আলাই, যিনি মারা গেছেন, ওনার মাজারে যাব। আমাদের এই সফরের শুরুতেও যেটা বলেছিলাম, আমাদের সাথে কিন্তু খুলনা যে মেহমান বা আমরাই মেহমান, আমরা তার কাছে এসেছি, সেও ছিল আমাদের সদ্য সাদিক ফারহান, সেও আছে এখানে বসে, সেও ক্লান্ত, আমাদের সাথে বসে আছে। আমরা তার সাথেই যাব, তার খান জাহানের মাজারে যাব, সেখানে তার মাজারকে দেখব। আমরা রিসেন্টলি যেটা দেখেছি, ওখানে দুটো কুমির ছিল, একটা কুমির সম্ভবত মারা গেছে, অনেক পুরনো সময়, লম্বা সময়ের কুমির। সাদিক ফারহান আপনাদেরকে ওখানকার খান জাহান আলীর মাজার সম্পর্কে কিছু বলবে, কিছু শুনবেন আপনারা তার মুখ থেকেও।
আমরা মূলত সে এখন ঢাকাতেই ছিল একসময়, মূলত সে এখন খুলনাতেই থাকে। তার লেখালেখিও চলছে এখান থেকে, তার জীবনযাপন চলছে, মাদ্রাসার খেদমতে আছেন, দর্স তাদরিস নিয়ে ব্যস্ত আছেন। আপনারা অনেকেই চেনেন তাকে। আজকে সে আমাদের সফরসঙ্গী এখানে। তো আমরা একটু এখানে বাতাস উপভোগ করছি। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে ভেতরে কোনো ফ্যান নেই। এখন আসরে আজান হয়ে যাবে, আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে ভেতরে ঢুকে আপনাদেরকে ভেতরে দেখাবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আহ আবার ফিরে আসলাম। আসলে প্রচন্ড গরমের কারণে আমরা সবাই অস্থিরতার মধ্যে আছি। আসলে ওখানে বসেছিলাম, বসে থেকে সরাসরি উঠে চলে আসছি পুকুরের ঘাটে। অজু করব। অজু করে এই সেই বিখ্যাত পুকুরের ঘাট, যেটাকে আমরা ঘোড়া দিঘি নামে চিনি। এটা কিন্তু একটা সুন্দর একটা ঐতিহাসিক বর্ণনা আছে। ঘটনার সত্যতা নিরূপণ করা সম্ভব হয়নি, তবে সুন্দর ঐতিহাসিক বর্ণনা আছে। খান জাহান আলী যখন এখানে আসেন তখন প্রায় ৩৬০ টার মতো ছোট বড় অনেক দিঘি নির্মাণ করেন বা খনন করেন। তো এটা হচ্ছে সেটার একটা দিঘি। সেটার দৈর্ঘ্য বেশ লম্বা, অনেক বড়। ১২৪৭ বা সামথিং এরকম একটা ফিগার আছে এটার। তো যখন উনি খনন করেছিলেন, খনন করার পরে এখানে আর কোনো পানি আসতেছিল না বা পানি হচ্ছিল না। পানি পাচ্ছিলেন না কোনো কারণে, পানি পাওয়া সম্ভব হচ্ছিল না। তো তখন তিনি যেটা করেছিলেন, তিনি তার ঘোড়া নিয়ে, এটা কথিত আছে যেটা আমরা পেয়েছি, ঘোড়া নিয়ে এটার চতুর্দিকে প্রদক্ষিণ করেন, মাঝেও মাঠ, মানে দিঘির মাঝেও প্রদক্ষিণ করেন। তার পরবর্তীতে এখানে পানি আসে। তখন থেকে এটা পানিতে ভরপুর হয়েছে। এখন মানুষ এটা অজু কাজে ব্যবহার করছে, গোসলের কাজে ব্যবহার করে, এবং পুরোটা দিঘিতে আপনারা দেখতে পাচ্ছেন শাপলা বা শালুক এই ধরনের ফুলে ভরপুর দেখতে পাচ্ছেন। এই জায়গাটা একটু বাঁশ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে মুসল্লিদের অজু করার জন্য। আমরা মূলত আসছি অজু করে একটু ফ্রেশ হওয়ার জন্য। এখন একটু সুন্দর বাতাস হচ্ছে। এই বাতাসটা কিন্তু খুবই ভালো লাগছে, কারণ আমরা প্রচণ্ড ক্লান্ত, প্রচণ্ড ঘেমে গেছি। ঘেমে যাওয়ার পরে এখন এই সিচুয়েশনে পৌঁছেছি। আমরা নামাজ পড়বো ভেতরে গিয়ে। নামাজ পড়ার পরে আমরা মসজিদের ভেতরের অংশগুলো দেখবো ইনশাআল্লাহ। চলেন আমরা ওটা করে আসি। ওয়ালাইকুম আসসালাম। দেখি পরিচিত আপনার? আমরা জাস্ট বেরিয়ে আসলাম আমাদের মূল ৬০ গম্বুজ মসজিদ থেকে, যেটা সেখান থেকে বেরিয়ে রাস্তার ওপারে আপনারা দেখতে পাচ্ছেন এই সেই সিংগাইর মসজিদ, যেটা আমরা বলেছিলাম খান জাহান আলী অনেকগুলো মসজিদ নির্মাণ করেছিলেন এখানে বাগেরহাটে। তার মাঝে এইটা একটা মসজিদ। তো যদিও এটা খুবই মানে অযত্নের মধ্যেই আছে, বাট এখন মোটামুটি যত্নের আমরা আগে দেখেছিলাম, তো এখন মোটামুটি একটা অবস্থায় আছে। এখানে মানুষজন খুবই কম আসে, দেখতে কম আসে। আমরা আসছি দেখার জন্য। দেখে সেই সময়ের সেই মসজিদটা ১৫০০ শতকের, এবং আর্কিটেকচারাল বিষয়গুলো সব একই। ওখানেও যেরকমভাবে দেখেছি আমরা, আর্কিটেকচারাল যে বিষয়গুলো যেভাবে ছিল ঠিক সেভাবেই আছে, এখানেও সেভাবে আছে। এবং এই ব্রিক্সগুলোও ঠিক সেভাবেই ওই ওই খান জাহান আলীর যে মূল ৬০ গম্বুজ মসজিদের যেভাবে ব্রিক্সের গাঁথুনিগুলো ছিল, এখানেও সেভাবেই আছে। দরজা, স্ট্রাকচার, মেহরাব সবকিছু মূলত একই রকম। আমরা ভেতরে ঢুকছি না, মূলত ভেতরে এখন অন্ধকার হয়ে গেছে। আমরা
একেবারে দিনের আলোর শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা মসজিদটা একটু ঘুরছি, রাউন্ড শেপে ঘুরছি পুরো মসজিদটা দেখানোর জন্য। এটা মূলত মসজিদের সামনের অংশ। এখানে যে কনক্রিটের ব্লকগুলো দেখা যাচ্ছে নিচে, এগুলো আসলে পরবর্তীতে দেওয়া হয়েছে যেন মসজিদের মূল স্থাপনা যেটা কাঠামো সেটাতে কোনো সমস্যা না হয়। এটা হচ্ছে মেহরাবের অংশ, মেহরাবের সামনের অংশ এটা এখানে আছে, এটা দেখা যাচ্ছে। আমরা অলমোস্ট পুরো মসজিদটা ঘুরে শেষ করে ফেললাম এবং এইখানে থেকে শুরু করেছিলাম আমরা, এখান থেকে আবার এখানে চলে আসলাম। তো যেটা বলছিলাম দর্শক, সেই ওনার যে অনেকগুলো মসজিদ নির্মাণ করেছিলেন উনি, এখানে এসে দিঘি খনন করেছিলেন, তার মধ্যে এটা অন্যতম এবং এটা জাস্ট রাস্তার এপারে এবং ওপারেই ছিল, এখানে আছে। তো এই মসজিদটার নাম হচ্ছে সিংগাইর মসজিদ এবং আমরা এই সিংগাইর মসজিদ থেকে আমরা এখানে অলরেডি ঘুরে এখানে চলে আসলাম শেষ মাথায়। এবং সবচেয়ে মজার বিষয়, আমার একটা কথা এখনই মনে পড়লো, সাদিক ফারহান এই মসজিদে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছিল আমাকে, সেই পয়েন্টটা সাদিক ফারহান এখন আপনাদের সাথে শেয়ার করবে, সেই শেয়ার করুক, এটা তার মুখ থেকে আমরা শুনতে চাই। ভিডিও শুরুতে আমাদের আলামিন আলম ভাই বলেছেন এই মসজিদ সম্পর্কে, যে খান জাহান আলীর যে মূল 7 গম্বুজ মসজিদ, তার সামনে ছোট্ট একটা মসজিদ, এটাকে সিংগাইর মসজিদ বলে। স্থানীয়ভাবে লোকেরা 1 গম্বুজ মসজিদও এটাকে বলে। এই মসজিদটি যদিও 7 গম্বুজের সামনে হওয়াতে খুব একটা গুরুত্ব পায় না এবং দর্শনার্থীরাও খুব একটা দেখে না বা এদিকে আসে না। তবে আমরা এটাকে আলাদাভাবে গুরুত্ব দিচ্ছি এই জন্য যে ছোট্ট যদিও দেখা যায়, কিন্তু এই মসজিদগুলো এটা কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। একটা দীর্ঘ সময় এখানে বসেই এই এলাকার মানুষের মধ্যে দ্বীনের প্রচার এবং প্রসার করা হয়েছে। আগেকার যুগে যেটা হতো যে তখন তো আলাদা করে মাদ্রাসা বা ওই ধরনের প্রতিষ্ঠান ছিল না। তখন আমাদের যারা শায়েখ ছিলেন বা আমাদের যারা খান জাহান আলী রহিমাউল্লাহর মতো মানুষ যারা ছিলেন, যারা দ্বীনের জন্য নিজেদেরকে উৎসর্গ করেছিলেন, তারা এই ধরনের মসজিদকে কেন্দ্র করেই তাদের দ্বীনি কার্যক্রম পরিচালনা করতেন। সামাজিক ছোটখাটো শাসন থেকে শুরু করে মানুষকে দ্বীন শেখানো, কোরআন শেখানো, হাদিস শেখানো সহ এই ধরনের যত ধরনের দ্বীনি কার্যক্রম হতে পারে সেগুলো মসজিদকে কেন্দ্র করেই পরিচালিত হতো। তো সেই জন্য এই মসজিদগুলো দেখতে ছোট হলেও বা এর আকৃতি যেমনই হোক, পুরাতন হোক, যাই হোক, এগুলোর গুরুত্ব অনেক বেশি। এবং যেই বাস্তবতাটা বর্তমান আমাদের সমাজে আমাদের মসজিদগুলোতে নেই, সেই জিনিসটা এই মসজিদ যেন এখনো সেই ইতিহাসটাকে ধরে দাঁড়িয়ে আছে। যে একটা মসজিদ সেটা শুধুমাত্র একটা মসজিদ নয়, একটা মসজিদ কেবল ইটের বা বালুর একটা স্থাপনা নয়। একটা মসজিদকে কেন্দ্র করে একটা এলাকা শাসিত হতে পারে। যিনি ইমাম হন বা যিনি এই মসজিদকে পরিচালনা করেন, তিনি এই এলাকার সাধারণ মানুষের ধর্মীয় জিজ্ঞাসার জবাব যেমন দিবেন এবং তাদের দৈনন্দিন জীবনের সমস্যার সমাধান করবেন এবং তাদেরকে দিন শেখাবেন, কোরআন হাদিস শেখাবেন, বাচ্চাদের ধর্মীয় শিক্ষার দায়িত্ব নেবেন। এবং মসজিদকে কেন্দ্র করেই মসজিদ আবাদ বলতে যেই জিনিস আমরা বর্তমানে বুঝতে পারি না, আমরা অনেকে মসজিদে আবাদ বলতে বুঝি যে 5 ওয়াক্ত নামাজ হবে সেখানে, এবং মাঝে মধ্যে হয়তো এখন যেটা হয়েছে আমাদের মসজিদগুলোতে তাবলিগের কিছু তালিম হয়, কিছু বয়ান হয়, এর বাইরে আমরা মসজিদ আবাদ বলতে কিন্তু বড় কিছু বুঝি না। কিন্তু সেই সময়ে মসজিদ আবাদ বলতে বোঝানো হতো এটাই, যে সব সময় মসজিদটা জমজমাট থাকবে, এখানে বিভিন্ন বয়সের মানুষ দিন শিখবে, বাচ্চারা একটা সময় শিখবে, মুরব্বীরা একটা সময় শিখবে, কর্মজীবী মানুষ যারা আছেন, যারা খুব সামান্য সময় করতে পারেন, তারা একটা সময় মসজিদে বসে দিন শিখবে। তো মসজিদকে দিন শেখার মার্কাজ এবং ধর্মীয় প্রচার প্রসারণার কেন্দ্র হিসেবে গড়ে তোলা, এটাই হচ্ছে মসজিদকে আবাদ করার মূল অর্থ। তো আমরা আশা করব যে আমাদের মসজিদগুলো, এই যে মসজিদগুলো যে ইতিহাস নিয়ে দাঁড়িয়ে আছে, যে ইতিহাসের কথা আমরা আপনাদের বললাম, এবং ওই সময়ে আরো 400-500 বছর আগে মোগল আমল থেকে শুরু করে আমাদের মসজিদগুলো যেই রূপে ছিল, আমরা আশা করব যে আমাদের বর্তমান সময়ের মসজিদগুলোকেও ধীরে ধীরে আমরা সেই রূপে নিয়ে আসতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। দর্শক, আবারও গরমের সতর্কতা, আমরা এখন দাঁড়িয়ে আছি জাস্ট খান জাহান আলীর মাজারের সামনের গেটে। এখানে গরমের সতর্কতা, গরমে বেশি বেশি পানি খান, ডাব খান, পানি জাতীয় খাবার খান, সুস্থ থাকেন, অন্যকে সুস্থ রাখুন। আমরা এখন ভেতরে প্রবেশ করবো, আর ওখানে যেমন আমরা বলেছিলাম আমাদের সাথে এই পর্বে বা এই পার্টের অংশটুকুতে কিন্তু সাদিক ফারহান থাকবে। চলেন ভেতরে যাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, দেখতেই পাচ্ছেন আমরা খান জাহান আলী রহমতুল্লাহ আলীর মাজারে আছি। প্রচন্ড গরম গেছে আজকে। একটু আগে আসরের নামাজের পর পরিবেশ কিছুটা ঠান্ডা হয়েছে। নামাজ পড়ে আমরা 7 গম্বুজ মসজিদ থেকে সরাসরি এখানে চলে এসেছি। খান জাহান আলী রহমতুল্লাহ আলী একজন মহান মানুষের নাম। আমাদের এই দক্ষিণাঞ্চলের মানুষের ধর্মীয় জীবনে এই মানুষটির অবদান অবিস্মরণীয়। বিশেষ করে বৃহত্তর খুলনার মানুষের মধ্যে হয়তো এমন কেউ নেই
যিনি এই মানুষটার নাম শোনেননি। প্রতিদিনই হাজার হাজার মানুষ এখানে আসেন, আগেও এসেছেন, এখনও আসেন। তবে আমরা যেহেতু ধর্ম বিষয়ে আমাদের ধর্মপ্রাণ মুসলিম সমাজ একটু আবেগী মানুষ, যার কারণে আমরা একটা মাজার, একজন মানুষের কবরকে কেন্দ্র করে অনেক সময় আবেগের বশীভূত হয়ে অনেক কিছু করে ফেলি। আমাদের উচিত হবে না কখনোই একজন মহান মানুষ যিনি ভারতে জন্মগ্রহণ করেও দিন প্রচারের খাতিরে বাংলাদেশে চলে এসেছিলেন। বৃহত্তর যশোর এরিয়াতে উনি দিনের কাজ করেছেন। এই বাগেরহাটের এই এরিয়াটাকে উনি খেলাফতাবাদ নাম দিয়ে এখানে থেকেই বৃহত্তর খুলনা এবং যশোরে উনি দিন প্রচারের কাজ করে গেছেন। আমাদের এই অঞ্চলের মানুষ এখনও যে আমরা কলকাতার সাথে ঘেঁষা থেকেও ইসলাম ধর্মের প্রতি এতটা আন্তরিক এবং ইসলাম ধর্ম পালনের ব্যাপারে এতটা যত্নশীল, এই সব কিছুর পেছনে এই মানুষটার জীবনের অনেক অবদান রয়েছে। অতএব তাকে তার কবরের পাশে এসে আমরা এমন কিছু কখনোই করব না যাতে তিনি কষ্ট পান, অথবা তিনি বেঁচে থাকলে হয়তো এই কাজগুলো পছন্দ করতেন না। আমরা কখনোই খান জাহান আলী রহমতুল্লাহ আলীর এই মাজার এবং উনার এই মাজারটা মূলত উনার জীবনের উপরে একটা বড় নিদর্শন হয়ে আছে। উনি কি করে গিয়েছেন আমাদের জন্য, এই মাজারে আমরা আসব, সেই ইতিহাস স্মরণ করব এবং ওনার জন্য দোয়া করব। যত ইসলামে জায়েজ তরিকায় যতভাবে ইসালে সওয়াবের পদ্ধতি আছে আমরা সেগুলো অবলম্বন করব এবং মাজার কেন্দ্রিক যে কোনো ধরনের বিদাত এবং শিরক থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। হুম। একেবারে শেষ প্রান্তে আমরা খান জাহান আলীর মাজারের যেই দিঘি, যেটার কথা আমরা সবাই জানি, এই দিঘির কথা কতটুকু জানি তার চেয়ে বেশি জানি দিঘির কুমিরের কথা। তো এই সেই খান জাহান আলীর মাজার, এবং যেটা আমরা দেখলেন একটু আগে, আর আমার বাম পাশে পেছনে যেটা দেখছেন এটা সেই বিশাল বড় একটা দিঘি, অনেক বড়, অনেক বিস্তৃত অনেকটা দিঘি, অনেক দর্শনার্থী এখানে আছে। একটা জিনিস আমাদের কাছে খুব অবাক হই, আমরা তো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যাই, বেড়ানোর জন্য যাই, বিভিন্ন কাজে যাই, বা বিভিন্ন যে দর্শনীয় স্থান বা বাংলাদেশের যে দর্শনীয় স্থান বা বাংলাদেশের বাইরে যে দর্শনীয় স্থানগুলো আছে, আমরা একটা জিনিস দেখে খুব অবাক হই। আমি যদি এইটারই কথা বলি না কেন, তিনি সেই সুদূর দিল্লি থেকে বাংলাদেশে এসেছেন, এসে এখানে তিনি তার একটা খানকা কায়েম করেছেন এবং এখানে তার হুকুমত কায়েম করেছিলেন, এখানে তিনি শাসন করেছেন এবং এখানে তিনি গোটা এলাকায় ধর্মীয় কাজ করেছেন এবং দিনের দাওয়াতের কাজ করেছেন মূলত। তো কিন্তু আমাদের মূল সমস্যাটা যেটা থাকে সেটা হচ্ছে আমরা যখনই যাই এই মাজারগুলোতে যেটা দেখি সেটা হচ্ছে তার ব্যক্তিগত কাজগুলোর ফোকাসগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। আমরা এসে তার মাজারকেই দেখি এবং মাজারকে দেখে যেটা দেখতে পাই যে মানুষজন, আমরা এখানেও দেখেছি মাজারে মানুষ সিজদা করছে বা বিভিন্ন রকম মানত করছে। ইনফ্যাক্ট এই দিঘি যেখানে দেখছেন এখানেও মানুষজন বিভিন্ন পূর্ণ পাওয়ার নিয়তে, বিভিন্ন নেক নিয়তে এখানে গোসল করে বা এখানে ডুব দেয়। ডুব দেওয়ার পরে সে সেটার মানত কামনা করে। আবার ওখানে কুমির যেখানে আছে, এই কুমিরের কাছে গিয়েও মানুষ বিভিন্ন নিয়তে কুমিরকে খাওয়াচ্ছে, নিয়ত শুদ্ধের জন্য। যে যেগুলো প্রকাশ্যই একেবারে গোমরাহি বা যেগুলো শুদ্ধ নয়, কোনোভাবেই শুদ্ধ নয়। তো আমরা কিন্তু তার মূল জায়গা থেকে ফিরে গেছি, তোর মূল ফোকাস থেকে নষ্ট হয়ে গেছে। তার মূল জায়গা ছিল তিনি আসছেন, দিনের কাজ করেছেন, দিনের দাওয়াত দিয়েছেন, ইসলামকে প্রচার করেছেন। এই জায়গাটাতে তিনি ইসলামী হুকুমত বা শাসন কায়েম করেছেন, এখানে মানুষজন ইসলামী হুকুমতের আন্ডারে ছিল। আমরা কিন্তু সেগুলো থেকে অনেক দূরে চলে যাই। আমাদের চাওয়া থাকবে আমরা যখনই যেখানে যাই না কেন তার মূল ফোকাস থেকে যেন কখনো না সরে যায়। একটা এই প্রসঙ্গে একটা কথা মনে পড়ে গেল, আমাদের একজন কবি ছিলেন, তিনি বলেছিলেন তিনি খান জাহানের কুমির হতে চান। আসলে আমরা খান জাহানের কুমির হতে চাই না, আমরা আসলে খান জাহান আলী রহমতুল্লাহ হতে চাই। খান জাহানের কুমিরের কোনো ফায়দা নেই। উনি মারা গেছেন কত বছর আগে, 500 বছর আগে বা আরো বেশি বছর আগে, কিন্তু ওনার কুমিরগুলো কবে এসেছে, কোথা থেকে এসেছে কেউ জানে না। তো ওনার কুমির হয়ে লাভ নেই। আমরা আসলে বেসিক্যালি খান জাহান আলী তিনি যেভাবে দিনকে প্রচার করেছেন, দাওয়াতের কাজ করেছেন, যেভাবে পদাঙ্ক অনুসরণ করে চলেছেন, আমরা সেটা হতে চাই। এই প্রাসঙ্গিকভাবে আমাদের একটা ঘটনা মনে পড়ে গেল। সেই ঘটনাটা হচ্ছে মূলত তাকে উসমানী সাহেবের রিসেন্টলি একটা ঘটনা। উনি কোনো একদিন বিকালবেলা অথবা এরকম একটা সময় ক্রিকেট খেলছিলেন। তো সবাই তার ক্রিকেট খেলাকে খুব অ্যাপ্রিসিয়েট করলো, হ্যাঁ তিনি ক্রিকেট খেলছেন, তার মধ্যে এত বড় মানুষ ক্রিকেট খেলছে, এই সেই এই কথাগুলো সামনে এসেছে। কিন্তু মূল বিষয় যেটা, তকি উসমানী সাহেব কত কিছু করে কত দূর পথ পাড়ি দিয়ে এখানে এসেছেন এবং তিনি পরবর্তীতে কোনো একটা কারণে নিজের বিনোদনের জন্য হোক বা শারীরিক
ব্যায়ামের জন্য যে কারণে হোক উনি খেলেছেন বা সঙ্গ দিয়েছেন। এখন আমরা যদি তার ক্রিকেট খেলাকেই ফোকাস করে বলি তাকে শুনে সে ক্রিকেট খেলছেন, এটা কিন্তু কখনোই গ্রহণযোগ্য না। আমরা তার দিনী মেহনত, ইলমি মেহনত সমস্ত জায়গাগুলোকে দেখার পরে আমরা তার এই জায়গাকে দেখি। আমাদের চাওয়া থাকবে দর্শক আপনাদের কাছে এরকম যতগুলো জায়গা আছে সেই জায়গাগুলোর মূল ফোকাসটা যেন আমরা ধরে রাখি, কি কারণে ছিল, কেন ছিল, কিভাবে ছিল, ওই ব্যক্তিটা কেন এসেছেন। আজকে আমাদের এই সফর, আমাদের এই যাপিত জীবনের অংশের যে সফরটা, আমরা আজকে খুলনা থেকে বাগেরহাটে এসেছি। বাগেরহাটে এখন খান জাহান আলীর মাজারে দাঁড়িয়ে আছি এবং এখানে আমাদের আজকে যাপিত জীবনের টিমের সফর শেষ হয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।